নমস্কার, আমি আলতামিরা আর্ট গ্যালারির তরফ থেকে রঞ্জনা চ্যাটার্জি কথা বলছি। আলতামিরা আর্ট গ্যালারিতে এটা আমার 13তম অ্যানুয়াল আর্ট এক্সিবিশন। এই অ্যানুয়াল আর্ট এক্সিবিশন সম্বন্ধে একটু বলতে গেলে যেটা আমার মনে হয়, অ্যাটলিস্ট টু মি, our annual art exhibition is more than a showcase. It is a living dialogue between the artist's soul and observer's eye. যারা আর্টিস্ট, তাদের যে কাজগুলো এখানে ডিসপ্লেতে রয়েছে, তাদের প্রতিটা কাজ যেন সত্যি কথা বলতে কোথাও একটা মনে হচ্ছে যে শিল্পের সাথে যেন একটা কথা বলছে। 30 জন প্রায় প্রতিভাবান আর্টিস্ট এখানে পার্টিসিপেট করেছে। তাদের প্রত্যেকের কাজ রঙের এবং রেখায় একটা কবিতার রূপ পেয়েছে। আমার দেয়াল যেন কথা বলছে আলতামিরার। তো আর্টিস্টদের এই সুন্দর প্রচেষ্টার জন্য আমি প্রত্যেক পার্টিসিপেন্টকে অনেক অনেক সাধুবাদ জানাই। তাদের ভবিষ্যতে আরও যেন উন্নতি হয়, আরও সুন্দরভাবে ওরা এগিয়ে চলুক। আর আলতামিরার প্রথম থেকেই ফ্রম দ্য ডে ওয়ান উদ্দেশ্য হচ্ছে প্রতিভাবান এবং ট্যালেন্টেড শিল্পীদের একটু তুলে ধরা। কারণ আমরা জানি যে প্রতিষ্ঠিত শিল্পী যারা, তাদের তো জায়গা আছে, কিন্তু এই ধরনের শিল্পী যারা, তাদেরকে আমি চেষ্টা করি এখানে এনে তাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম দিতে, তাদের কাজ সবার জনসম্মুখে তুলে ধরতে। এই ব্যাপারে আলতামিরা কিন্তু অনেক ক্ষেত্রে ভীষণভাবে একটা প্রশংসা পেয়ে থাকে। কারণ অনেক গ্যালারিতেই আছে যেখানে সবসময় সব ধরনের কাজ হয়তো ডিসপ্লে করা হয় না, কিন্তু আমি সেটা করি এই কারণেই যে এদের মধ্যে থেকেই কে জানে যে ভবিষ্যতে হয়তো কিছু ভালো শিল্পী, নামি দামি শিল্পী এরা উঠে আসবে। তো তাদের তো সেই জায়গাটা দেওয়া দরকার যেখানে নাকি তারা তাদের কাজটা জনসম্মুখে তুলে ধরতে পারে। তো সেই এক কাজটা আলতামিরা আজও করে চলেছে এবং আমি জানাচ্ছি, প্রত্যেক শিল্পীকে জানাচ্ছি তারা এখানে আসবেন। তাদের কাজ আমরা চেষ্টা করব, যদি সেই উচ্চতায় থাকে নিশ্চয়ই এখানে স্থান পাবে। আলতামিরার তরফ থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন, শিল্পীদের উৎসাহিত দিন। আশা করব যে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। To me, our annual art exhibition is more than a showcase. It is a living dialogue between the artist's soul and observer's eye. That's what I believe. আজকে যারা এই উদ্বোধনী অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, তাদেরকে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই যে এতগুলো আর্টিস্ট আমাদের এই একটা সুন্দর প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই অ্যানুয়াল আর্ট শোটাকে এত সুন্দর একটা এটা একটা কবিতার মতো লাগছে আমার, যেখানে রং আকৃতি যেন মিলেমিশে একটা কবিতার রূপ নিয়েছে। দেওয়ালগুলো যেন মনে হচ্ছে সত্যি কথা একটা জীবন্ত হয়ে উঠেছে। এর জন্য শিল্পীদের আমি আকণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর কাজ। আর আমার কাছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটা সত্যি কথা বলতে 80 দশকে ফিরে যাওয়া, একদম ডাউন মেমোরি লেন। অ্যাবসলিউটলি। সুব্রত, বিমল, তরুণ, আমি দেবাশিস এটা পরে আসছি, পরে যুক্ত হয়েছে, কিন্তু আমরা সবাই একসাথে গভর্নমেন্ট আর্ট কলেজে একসঙ্গে কাজ করলাম। আবার বহুদিন পর একসাথে হয়েছি আলতামিরার এই অ্যানুয়াল আর্ট শো এর সুবাদে। ভীষণ ভালো লাগছে। সুব্রতর পরিচয় আমি কি করব, কিভাবে দেব? সুব্রত নিজের পরিচয়ও নিজে, ওর কাজ, ওর শিল্পের প্রতি ভালোবাসা, প্রচুর পরিশ্রম এবং অধ্যাবসায় আজকেও শিখরে পৌঁছে গেছে। সম্প্রতি দিল্লি গভর্নমেন্ট থেকেও ওকে একটা ওর কাজের জন্য ও একটা অসাধারণ স্বীকৃতি পেয়েছে, যেটা আমরা সবাই
ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আর বিমলের সাথে আজকে বহুদিন পর দেখা। অত্যন্ত দুষ্টু ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে, এখনো আছে, কিন্তু একটা গুরুগম্ভীর ভাব করে বসে আছে। কিন্তু সত্যি কথা বলতে ও সত্যি ওর কাজ দক্ষ স্কাল্পচার হিসেবেও পরিচিতি এখন লাভ করেছে। নিরলস পরিশ্রম করে ও কাজ করে চলেছে। হ্যাঁ, সেটা বাঙালিও হয়েছে। হ্যাঁ, বাঙালিও হয়েছে এবং প্রচুর জায়গায় ওর কাজ আমার মনে হয় রয়েছে। এবং মানে বিমল আজকে একটা স্কাল্পচার হিসেবে একটা বিশেষ পরিচিত নাম, আমরা সবাই ওকে চিনি। এরপর আসি আমি তরুণের কথায়। তরুণ ও নিজেও একজন খুব ভালো দক্ষ শিল্পী, স্কাল্পচার, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর চাঁদের হাটের জন্য মানে আজকে ও মেন্টর হিসেবে ওকে আজকে সবাই চেনে। ওকে চেনে না এরকম কেউ নেই, সবাই চেনে। দূর দূর থেকে ও ওখানে এসে আছে। হ্যাঁ, ভীষণ মেন্টর। ও একজন বিশাল কর্মযজ্ঞ চলছে ওর ওখানে চাঁদের হাটে। এবং আর একটা সম্প্রতি এক্ষুনি জানলাম যে ও আর একটা খুলতে চলছে শান্তিনিকেতনে। সো দ্যাটস আ নিউজ টু মি। সেই আর কি। তো একটা শিল্পী গড়ার কারিগর তৈরি হয়েছে। এরপরে বাদ বাকি আমরা চাঁদের হাট সম্বন্ধে আমরা অন্য থেকে একটু শুনবো। আর দেবাশিসের কথা বলতে গেলে প্রথমেই যেটা আমার মাথায় আসে, ও তো একজন স্বনামধন্য খুব ভালো শিল্পী, নিশ্চয়ই ভালো শিল্পী, কিন্তু সর্বোপরি একটা ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। আর প্রকৃতি প্রেমী, ভীষণ ভালোবাসে। আমি শুনেছি ও ওই আমের এইসব আঠিটাঠি সব নিয়ে ও দূর দূরে যায় ইয়ে করে সব ওই বৃক্ষরোপণ করতে। তার জন্য এটাও একটা বিরাট কাজ, আমাদের এত পলিউশন চতুর্দিকে, এটা একটা বিরাট কাজ। আমার তো আমি ওর কাছ থেকে শুনবো, কারণ ও ডিটেলটা অনেক বেশি ভালো করতে পারবে, তাই না? প্রত্যেকবারের মতো এবারও আলতামিরা 30 জন প্রতিভাবান শিল্পীকে নিয়ে অ্যানুয়াল আর্ট শো এর আয়োজন করেছে। এবং আবার আমার তরফ থেকে আমি প্রত্যেক পার্টিসিপেন্টকে একটা ধন্যবাদ জানাচ্ছি, যেখানে রং আর আকৃতি সব মিলে মিশে ও মানে একটা কি বলবো, সেটাই যেটা বলছিলাম, দেয়ালগুলোকে জীবন্ত করে তুলেছে। আজকে আলতামিরা 12 বছর পেরিয়ে প্রায় 13 বছরে পদার্পণ করেছে। এটার পিছনেও অনেক পরিশ্রম আছে। সেটা যখন প্রথম দিন এখানে স্টার্ট হয় সেই সময় তরুণ ছিল, সুব্রতর হাতেই প্রদীপটা জ্বলে, আর আজও জ্বলছে। এবং ইটস রানিং ভেরি সাকসেসফুলি অ্যান্ড স্মুথলি। হ্যাঁ, আমি ভীষণ চাইতাম যে এটাকে আরেকটু পরিসরে বড় করি, কিন্তু হয়তো সব চাওয়াটা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর একটা যদি আমি একটু প্ল্যান আছে, যদি পারি, শরীর ঠিক থাকে, একটু চেষ্টা করে থাকে পরিণত বা প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে উদীয়মান এবং ট্যালেন্টেড শিল্পীদেরও একটা প্ল্যাটফর্ম দিতে। ফ্রম দ্য ডে ওয়ান এটা আমি করে চলেছি। এটা আমার সত্যি কথা বলতে গ্যালারি করার যদি উদ্দেশ্য বলেন সেটা ছিল, কারণ আমাদের সময় সেটা এত সহজ ছিল না কোনো গ্যালারিতে এক্সিবিশন করা, তাই না? আমরা অনেক মানে একটা ইয়ের মধ্যে দিয়ে গেছি যেখানে সম্ভব হয়ে উঠতো না। তো যাই হোক, আলতামিরা সেই সব শিল্পীদের পাশে তখনও ছিল, এখনো আছে। তো আলতামিরার যে কাজটা সেদিনও করে চলেছিল, আজও করে চলেছে, এবং আশা করি ভবিষ্যতে আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো। আর আজকের আলতামিরার তরফ থেকে প্রত্যেক পার্টিসিপেন্টকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে উপস্থিত আমাদের সম্মানীয় যারা অতিথি তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। একসঙ্গে পাশ করে বেরিয়েছি, এবং আজকে আমরা সবাই মানে মোটামুটি 4 জন বসে আছি যারা এক ক্লাসেই। আমরা অনেক মজা করেছি, অনেক ছবি এঁকেছি, আর সেই দিনটা মনে পড়ছে। আর
আরেকটা জিনিস হচ্ছে, যেটা রঞ্জনার আজকে যে 13 বছরের যে আলতামিরা আর্ট গ্যালারির অ্যানুয়াল শোটা, সেটা কিন্তু সত্যি দেওয়ালটাকে একদম সত্যি ও যেটা বললো যে কবিতার মতো একটা অন্যরকম মাত্রা দিয়েছে। এর প্রত্যেকের কাজ বেশ তারা মানে খুব মন দিয়ে কাজ করেছে এবং ভীষণ ভালো ব্যবস্থাও করা হয়েছে এটা মানে কিভাবে এটাকে ডিসপ্লে করা যায়। কারণ গ্যালারিটার স্পেসটা অনুযায়ী অনেক ছবি আছে যেগুলো ঠিক মতো রাখা যায় না, টাঙানো যায় না, কিন্তু এখানে মোটামুটি খুব সুন্দরভাবে ডিসপ্লেটা হয়েছে। আর প্রত্যেককে যারা এখানে প্রথম হচ্ছে মানে এই যে আমাদের আলতামিরা গ্যালারিটা, এটা কিন্তু যারা নতুন প্রজন্মের এবং যারা উদীয়মান শিল্পী, যারা অনেক দিন ধরে ভালো কাজ করছেন এবং অনেক প্রতিষ্ঠিত শিল্পীও আছে, তাদের কিন্তু সকলকে নিয়ে যে এই যে প্রদর্শনীটা করা, এটা কিন্তু আলতামিরা আর্ট গ্যালারি মানে রঞ্জনারই একটা বিরাট কি বলবো উপস্থাপনা, যেটা সবাইকে আরো দীর্ঘায়িত করছে তাদের কাজগুলোকে, যাতে তারা ডিসপ্লে করতে পারে। কারণ আমাদের সময় যে কথাটা আমরা ভেবেছিলাম যে আমরা ছবি এঁকে কি হবে, আমাদের আর্ট কলেজে পড়ে কি হবে, এসব তো ভাবনাই ছিল না যে পরবর্তীকালে কি হবে আমাদের। তো এই যে প্রদর্শনীগুলো হচ্ছে, এই প্রদর্শনীতে কিন্তু অনেক মানুষ এগুলো এই ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং যেগুলো দিয়ে তারা কিন্তু পরিচিত হচ্ছে। যে এখন যেমন আমরা ভালো ভালো গান শুনতে পারি না, অত ভালো গান কিন্তু শুনতে পারি না, কিন্তু অনেক ভালো সিনেমাও দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো ছবি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ আমরা তো টিভিতে এখন কিছু দেখি না, কারণ খবরও খুব একটা ভালো লাগে না, কারণ মন খারাপ হয়ে গেছে আমাদের সবার সব দিক দিয়ে। কিন্তু ছবি আমাদের সবসময় মনটাকে ভালো করে এবং আমাদের যে স্বর্ণযুগ সেইটাকেই আমাদের কিন্তু মানে খুব আকর্ষণ করে, যেটা এই ছবি আঁকার সঙ্গে কিন্তু তার একটা সেই মূল্যবোধটা আছে যে আমরা এই যে এখানে যেসব ছবিগুলো আঁকা হয়েছে এগুলো সবকটাই কিন্তু মানে আমরা পুরনো কলকাতাকে দেখছি, বা এই যে আমরা পুরনো সিনেমার ছবি, হ্যাঁ, এরকম নানা রকমের বেশ ইন্টারেস্টিং প্রদর্শনীটা হয়েছে। যেটা এই যে আমার পেছনে রেলের কাজ হচ্ছে, রেল লাইনে, তো এই সবগুলো বুদ্ধ তা মীর কয়ালের তো খুবই ভালো কাজ। তো সেই সব মিলিয়ে অসাধারণ একটা প্রদর্শনী, যেটা সত্যিই এই 13 বছরের মধ্যে একটা বড় শ্রেষ্ঠ প্রদর্শনী বলে আমার মনে হয়। তবে যদি আরো ভালো আমি দেখেছি কাজ, কিন্তু এটা সেরা প্রদর্শনী, আরো আরো ভালো হবে, আরো ভালো কাজ আমরা দেখতে পাবো এইসব শিল্পীদের কাছ থেকে। এবং এদের এই শিল্পের যে ভাবনা চিন্তাগুলো আরো ডেভেলপ করবে, আরো মানুষকে মুগ্ধ করবে, আমাদের মুগ্ধ করে, সেভাবেই করবে। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব।
যে এই ধরনের ছোট ছোট গ্যালারিগুলো আজকে মানে সব থেকে যেটা ব্যাপার হচ্ছে সানডে পেন্টারি বলুন, শখের ছবি আঁকাই বলুন, হাউস ওয়াইফ বলুন, এই যে যে এরা ছবি আঁকছে, এদের একটা জায়গা তৈরি হয়ে গেছে। এরা প্রত্যাশা করে না যে বিরাট পরিসরে আমার নাম হোক, খ্যাতি হোক, কিন্তু এই যে ছবিটা ঝুলছে তার কাছে এইটাই আনন্দ। তা এই তার একটা অনুপ্রেরণা তৈরি হয় তারা ছবি আঁকার, যার জন্যে এই গ্যালারিগুলো খুব গুরুত্ব বেড়ে গেছে। আমাদের এখন মোটামুটি এই ধরনের প্রদর্শনীর পুরোহিতগিরি করতে আমাকে সুব্রতকে সপ্তাহে 2-1 দিন করে যেতে হয় কোথাও না কোথাও, এবং সেইখানে গিয়ে আমার সব থেকে ভালো লাগে এমনও ডাক্তারকে দেখেছি যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, সেই সব ডাক্তারও ছবি তুলে কেমন হলো নির্ভীতে তারা ছবি আঁকে নিজের জন্য, এবং সেই ছবিগুলো তারা ঝোলাবার পর খুব বেশি লোক নয়, তার পরিসরের লোকগুলো দেখলেই তারা খুশি। এই যে চর্চা, অনেক মহিলা আমাকে বলেছে আমি ছেলেবেলায় ছবি আঁকতাম, সংসারে আসার পর আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি, আমি কিন্তু ছেলেরা বড় হয়ে গেছে, আমি এখন ছবি আঁকি, ক্যানভাসের ছবি। তা এই সুযোগটা হচ্ছে এই গ্যালারিগুলো দেয়। আমি গতকালও একটা গ্যালারিতে ওপেন করতে গেছিলাম, সেখানেও তাই ফটোগ্রাফি তার সঙ্গে যুক্ত হয়েছে, ফটোগ্রাফি ঝুলছে অনেক এখন, যার জন্যে এই ধরনের এরা চেষ্টা করে যে কোনো হোক এই ছোট গ্যালারি। আমাদের সময় তো ভাবা যেত, আমাদের কলেজে যখন পড়তাম তখন নিয়ম ছিল কলেজে পড়াকালীন কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারবে না, আর আমরা সেই সময় কোনোটাই ছবি আঁকার না হওয়ার তারপর অনেক পরে আমরা এক্সিবিশন দিয়েছি বা করেছি। যার জন্য হচ্ছে কি প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট থেকে আর একটা জিনিস সব থেকে আমরা আমার কাছে মনে হয় আমরা দীর্ঘ সেই 70 দশক থেকে লড়াই করেছিলাম বাচ্চাদের সিট অ্যান্ড ড্র ছবি আঁকা। তখন 10 টাকার টিউশনি করতাম, দুটো একটা ছেলে কেউ তারা ছবি আঁকতে আসতো না। ওই চেষ্টা করতে করতে যে 3টে দশক 4টে দশক যাবার পর সেই বাচ্চাগুলো তারা সেই পরিবারের ছেলে মেয়ে তারা বড় হয়েছে, তারা আস্তে আস্তে ছবি আঁকা তাদের অনুপ্রাণিত করে তাদের ছেলে মেয়েদের। এইরকম এখন এমন একটা জায়গা ছবি আঁকাটা পড়েছে, আপনারা দেখবেন যে কোনো বাচ্চা তার মা বাবা লেখাপড়ার বাইরে তুমি কি করো, আমি ড্রয়িং করি, ছবি আঁকি। আমার বাড়ির কাজের মেয়েটি তারও 500 টাকা মাইনে দিয়ে সে একটা বাচ্চাটাকে ছবি আঁকা শেখাচ্ছে। এটা জীবনের সঙ্গে আমাদের কাছে এইটাই ভালো লাগে যে আমরা এই আন্দোলনটা তৈরি হয়েছিল ওই সময়, সেইটাকে আজকে সাকসেসফুল হয়েছে, এবং প্রত্যন্ত গ্রামে সেখান থেকেও তারা বাচ্চারা এসে ছবি আঁকতে শিখতে আসে, তাদের জীবিকা তৈরি হচ্ছে। যে আপনাদের মতো শিল্পীরা তারা কিন্তু কোনো আর্ট কলেজে পাস নয়, তারা কিন্তু ওই সব জায়গায় তারা ছবি আঁকার 300-400 করে তাদের স্টুডেন্ট তারা করছে। যাই হোক, আপনারা যে এইভাবে ছবি আঁকছেন আপনারা আনন্দে আঁকুন। বাঁচাটা তো এখন খুব শক্ত হয়ে গেছে, চারদিকে বড্ড দূষিত হয়ে গেছে, যার ফলে এইভাবে ছবি আঁকাটার মধ্যে নিজে আনন্দ পান। এটা এইবার আমি ফিরে যাচ্ছি আমার বান্ধবী এই যে রঞ্জনা, 70-80 দশকে যেখানে আমরা পড়তাম, আমি সেই জায়গার কিছু কথা বলি। আমরা 4 জন এক জায়গা হয়েছি, তো আমরা ওই 70-75 আমরা কলেজে ভর্তি হয়েছি, 80 পর্যন্ত পড়েছি। ওই সময় ও বলে না খুব দুষ্টু, আসলে কি আমরা উত্তর কলকাতা খুব সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত, আমরা বান্ধবী তখন পাইনি। কলেজে ঢুকে ওটা সুন্দরী মেয়ে দেখে ভালো কাছে ঘুরতাম, আরো তত বিরক্ত, এত সুন্দর সাজগোজ করতো, এখন ওই ভাষা দিলে একটুখানি বিরক্ত হতো, আমি তত ঘেসে যেতাম আমরা। আর সেই জন্য কিছু কথাবার্তা বলতাম ওর পছন্দ হতো না। ও বাবা হাই হিল পরে যেত, আমি তো চমকাচ্ছি। কিন্তু আমার আন্ডারে দুঃখের বিষয় প্রত্যেক একটা গ্রুপ ছিল, আমার আন্ডারে 4টে মহিলা ছিল, এই যে মহিলাটা বান্ধবী ছিল, এদেরকে গার্ড দিয়ে ছবি আঁকা নিয়ে যেতে হতো। কিন্তু একে তো নিয়ে যাওয়ার সাহস পেতাম না, চারদিকে লোক কাঠ হয়ে যেত, যার জন্যে ও খুব সেই করতে করতে ওই জন্য বলে কথাবার্তা গুলো। আর ওই সময় আমি একটু বললাম না, আমার একটু উত্তর কলকাতা রকের ভাষা একটু বলে ফেলি, তা সেই জন্য সেই সময়টা কেটেছে ওই একসঙ্গে। এবং আমরা সত্যি কথা বলতে অসম্ভব, তখন আমাদের জীবনে একটা কথা ছিল যার কিচ্ছু হয় না সে আর্ট কলেজে পড়ে, এবং খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা আমরা ছবি আঁকতে আসতাম, আর উচ্চ মধ্যবিত্ত বাড়ির মেয়েরা ছবি আঁকতে আসতো। হ্যাঁ, এরা ছবি আঁকতে আসতো, এবং আমাদের প্রথম দেখা মেয়ে, এবং তাদের আমরা দূর থেকে পাড়ার মেয়েদের দেখতাম, সেখানে কাছে মেয়ে পেয়েছি, অনেক চেষ্টা করে কাছে যাওয়ার চেষ্টা করতাম। তা যাই হোক, সেই করতে করতে আমরা সেই মধ্যে যে তরুণ, আমি অনেক জায়গায় বলেছি তরুণদের আমি জীবনে দেখেছি স্বপ্ন দেখতে হয়, এবং স্বপ্নটা বাস্তবায়িত কিভাবে করতে হয় এই তরুণের কাছে আমার। কারণ হচ্ছে
দীর্ঘ পথটা আমরা একসঙ্গে হেঁটেছি তো আমরা যারা, আমরা যখন তরুণ কিন্তু ফার্স্ট ডিভিশনে জজ টেলিগ্রামে ফুটবল খেলতো, তরুণ যখন আমাদের কলেজে পড়তো তখন একটা কথা বলতো এনভায়রনমেন্টাল আর্ট করব, মানুষকে নিয়ে করব, তরুণ স্বপ্ন দেখতো। এবং আমরা বেহালা, আমরা উত্তর কলকাতার লোক, বেহালা আমরা ওই ধারে জীবনে যাইনি। তরুণের সঙ্গে প্রথমে তরুণের বাড়ি গেছে, তরুণ কিন্তু সেই স্বপ্নটাকে জাগিয়ে রেখেছিল, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছে। এই ও যে চাঁদের হাট বানিয়েছে সেটা বাস্তবায়িত করেছে। একটা মানুষ যে স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারে, এবং একেবারে নিম্ন মধ্যবিত্ত মানে দিন আনে দিন খাওয়া রাস্তা তাদেরকেও তুলে নিয়ে এসছে। তরুণ অসামান্য গান গাইতে পারতো, মানে লোকগীতি ও স্বতঃস্ফূর্ত ভাবে, ওর সঙ্গে হাওড়া দিয়ে আমরা বাইরে যাচ্ছি, বিক্রি ঢোল বাজিয়ে ভিক্ষে করছে, ঢোলটা নিয়ে ও গান গাইতে শুরু করলো, আমরা ভিক্ষে করতে শুরু করলাম, যাওয়ার সময় ওকে দিয়ে আমরা চলে গেলাম। দিল্লিতে মেলাতে সারা ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ান ভবেশানার মতো বিখ্যাত শিল্পী বসে আছে তরুণের গান শুনবে। এত উদার গলায় গান গাইতে পারতো, এখন এই সিগারেট খেয়ে গলাটা নষ্ট করে ফেলেছে, কিন্তু তরুণ এই স্বপ্নটাকে জাগিয়ে রেখেছিল। ওই জন্য প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন দেখতে হয়, সেই স্বপ্নটাকে জাগাতে হয়, এই তরুণের কাছে শেখার মতো। ওই জন্যে আমি তরুণ আমার বন্ধু, তরুণ কাঞ্চন জানি তো স্বপ্ন দেখাটা, ও স্বপ্ন দেখার কথাটা তো জানি, যার জন্য আজকে সেই বাস্তবায়িতটা দেখে মনে হয় মানুষের স্বপ্ন দেখা এবং সেটাকে বাস্তবায়িত করা, এটার একেবারে উজ্জ্বল উদাহরণ তরুণ দেয়। ওই রকম একটা জায়গা, অতখানি জায়গাকে নিয়ে তৈরি করা ব্যাপার নয়। আজকেও বলছে ও একটা ফ্র্যাঞ্চাইজি খুলছে, বলছে শান্তিনিকেতনে, সে খুলুকে যাক, কিন্তু এইখানে যে বানিয়েছে এটা, এইখানে ভগবান ছাত্র তৈরি করছে যারা আজকে কলকাতা তরুণ ঠাকুর করতো। ও আমি একসঙ্গে আমি ছবি জীবনে আঁকিনি, আমাদের ছবি আঁকলে বাড়িতে মেরে পিঠে ছাল তুলে দিত আর বলতে জীবনটা তোমার মাটি হয়ে যাবে। ওইখান থেকে আমি পেন্টিং করি, তারপরে স্কাল্পচারে যাই, ও আমার সঙ্গে ছিল, আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গেই আমরা পথ চলি। তা এই হচ্ছে তরুণদের। এটা বললাম কারণ হচ্ছে আমার জীবনে দেখা স্বপ্ন দেখতে হয় বলে যারা, আমি স্বপ্ন বাস্তবায়িত করা এই লোকটাকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর রঞ্জনাকে ধন্যবাদ, হয়তো ভুলে আমাকে ডেকে ফেলেছে, যাই হোক। আর একটা কথা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, ছবি আঁকুন। এখন সময় তো খুব খারাপ, সারা পৃথিবীরই খারাপ, আর নতুন বছর আসছে, বাড়িতে রান্না করে বাঙালি রান্না কিনে খান, বাঙালি কিনে খান। ধন্যবাদ। রঞ্জনা যে কাজটা করছে এখন, ওর মাথা থেকে এলো, এটা আমার কাছে অভাবনীয়। আমি আমাদের বান্ধবীদের সবাইকেই চিনি, সবকিছুর মধ্যে দিয়ে ও 5 বছর আমাদের সাথে কাজ করেছে, শিখেছে সবকিছু। তারপর ওর মাথা থেকে যে এরকম একটা ভাবনা লুকিয়েছিল এবং যার বাস্তব রূপ আজকে 13 বছর ধরে কন্টিনিউ হচ্ছে, এবং আমি জিজ্ঞেস করছিলাম তোর এটা কিরকম চলছে, আরো বড় করা যায় কিনা এইসব নিয়ে। তো সম্ভবত এখানে আর সেই সব দেখাশোনা করছে জিনিসটাকে আরো বড় করে করার জন্য। তো এইখানে দাঁড়িয়ে আমার চাঁদেরহাটের গল্পটা আপনারা সবাই শুনেছেন। এখন চাঁদেরহাটের গল্পটা চারদিকেই সব মানে বেশ প্রচারও হয়েছে। চাঁদেরহাট হচ্ছে একটা কমিউনিটি আর্ট স্পেস। এই কমিউনিটি সেন্সটা এটা আমরা বাঙালি, আমি মাইগ্রেটেড এবং বাঙাল ছিল লোকেদের জানে যে তারা দেশের ঘর বাড়ি ছেড়ে আমাদের বাবা মাদের এখানে চলে আসতে হয়েছিল, তার গল্প গাথা এবং সেই জীবন পেরিয়ে এসে এই আর্ট কলেজ হয়ে আজকে এখানে বসে আমি গল্প করছি। এইটা কিন্তু এই মাইগ্রেশন আমাদের শক্ত হয়ে দাঁড় করাতে শিখেছে। যে জীবন বললো না, বড় লোকের মেয়েরা আসতো আর গরিব ছেলেরা আমরা যেতাম। কেন আমরা যে ছবি আঁকতে স্কেচ করতে দিতাম, ওই যে একটা রাস্তার ছাতু কিনে হাফ করে আমরা এতটাই করতে, মানে রাস্তায় এমন জিনিস চালানা, সেই লেবারদের ওই ইয়ে খেয়ে লিটি খাতাম। সেগুলো তো আমি ম্যাক্সিমাম কাজ করি, তরুণ আমরা কাজ করেছি আমরা খুবই। আর তরুণ সব থেকে ইন্টারেস্টিং টায়ারের চটি করতো, এবার জানি না টায়ারের চটি কি হয়। সবচেয়ে সস্তার জমি আমার মনে হচ্ছে 1 টাকা না 1.5 টাকা দাম কালী মন্দির আছে, সেখানে একজন মুখী বসতেন, ও এরকম দাঁড়িয়ে থেকে আমি এসব রাবার গুলো কেটে দিতাম, ডিজাইন বাড়াপাট মেরে দিল 8 আনা দামের জুতো তুই বাড়িয়ে বলেছিস 1.5 টাকা।
আটা না দিয়ে আমি ওই জুতো পরতাম। বিকাশের একবার বলেছিল তোমার কাছে কি পয়সা নেই, আর আমি বলতাম না সেরকম না, আমার পছন্দের তাই এটা করছি। আমি শুধু থাকতাম তো যাই হোক, এই করতে গিয়ে আমাকে চাঁদরাট সম্পর্কে বলতে হয়েছে যে এই বিকাশদারও জীবনটা কিন্তু এরকম ভাবে হ্যাঁ একদম এইটা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন। গণেশ আলুই যিনি এখনো বেঁচে আছেন, তিনি যখন বামরাট কলেজে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তার অ্যাড্রেস ছিল হাওড়া স্টেশন। না না, দণ্ডকারণ্যে পাঠিয়েছিল, সেখান থেকে এসেছিল উনি শান্তিনিকেতন গেছিলেন। নন্দলাল বোস বলেছিলেন রিফিউজি ব্যবসা করো, করে খাও, তখন ওনার ঠিকানা ছিল হাওড়া স্টেশন। উনি বম্বে যে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে হাওড়া স্টেশন থাকে। হাওড়া স্টেশন অ্যাড্রেস লেখা হয়েছে। তিনি ওই মানে দিন কাটাতেন, বাংলাদেশ থেকে এসে এখানে দিন কাটাতেন। তো চাঁদেরহাট মাইগ্রেটেড লোকদের জন্য আমার জায়গা থেকে আমাদের সবচেয়ে যে স্বপ্নের কথা ও বলছিল, যে স্বপ্ন দেখা একটা কিন্তু স্বপ্ন কিরকম দেখা, জেগে জেগে দেখা। এই জেগে জেগে শব্দটা আমি অ্যাড করছি, ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়, ঠিক আছে? এটা হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখা। তো এইটা সম্ভব, এটা করা যায়। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা শিল্প চর্চা করবেন আগামী দিনেও, আপনারা এই শিল্পের একটা সামাজিকরণ করছেন। আমরা ছোটবেলায় শুনতাম ঘরে ঘরে শিল্প, যামিনী রায়, এইগুলো শুনতাম। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে শিল্পের সামাজিকরণ, অর্থাৎ সমাজের মধ্যেই লুকিয়ে থাকে শিল্প চর্চা। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি দেখেছি, তারা এই যেমন সেলাই কাঁথাটা এসব যত আছে, আপনারা আমি নকশি কাঁথার মার্ক নিয়ে নাটক লিখেছি, নাটক করেছি। তো এই যে মানুষের মধ্যে শৈল্পিক ভাবনা চিন্তা, শিল্পের জাগরণ কিন্তু আছে, সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে। সেগুলোকে যদি তুলে নিয়ে আসা যায় তাহলে এটা হতে পারে। তো এখন চাঁদেরহাটে আমরা 7 জন শিল্পী যারা আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছি, আর বাকি যারা কাজ করেন তারা কিন্তু অঞ্চলের লোকজন, বিশেষ করে মহিলারা। প্রায় 20 জনের মতো মহিলা আছে যারা আমাদের সাথে কাজ করে। আমরা চাঁদেরহাট করতে গিয়ে একটা জায়গা তৈরি করেছিলাম, এর পেছনে অর্থ কোথা থেকে আসবে, অর্থের সমস্যা হয়। তখন আমাদের মাথায় ছিল এই পুজো করে আমরা কি করতাম, এই ক্লাবে গিয়ে এরকম দড়ি দিয়ে টাঙিয়ে, কাপড় টাঙিয়ে, তাতে ছবি সেফটি পিন দিয়ে ঝুলিয়ে আমাদের ওখানে প্রচুর ওয়ার্কশপ করতাম। ফলে এক্সিবিশন, ওয়ার্কশপ এগুলো চলতো, প্রচুর ছেলেমেয়েরা আসছে। আর এইসব থেকে কি হলো, যে ক্লাবগুলোকে একটা প্রস্তাব দেওয়া গেল, আচ্ছা আপনারা যে পুজোটা করেন, এইটা কিন্তু খুব রেয়ার, আপনারা শুনছেন। এই পুজো নিয়ে এত কথা হয়, এই কথাগুলো আমি কোথাও ভুলিনি, আজকে এখানে বলছি প্রসঙ্গত, যদি কেউ উৎসাহী হয় তার জন্য। তো আপনারা যে পুজোটা করেন, পুজোটা আমরা বলতে দিতে পারি, কিরকম এই বদলে দিতে পারি, এই কিরকম বলে সেটা পরীক্ষা করা যায়। একদিন আমাদের বলুন, ধরো আপনি করুন, তখন আমি বলেছি যে একটা বাজেট কিন্তু মানে আপনাদের কথা দিতে হবে, এই পরিমাণ টাকা আমরা যদি বলি তাহলে সেই টাকাটার যোগানটা যদি থাকে তাহলে এটা হবে। আর আমরা শিল্পীরা যারা কাজ করব আপনাদের থেকে তার একটা সামঞ্জস্য রেখে যদি একটা 10% হয় একটা টাকা অ্যামাউন্ট আপনারা আমাদের দেবেন। এই করে প্রথম চৌরাস্তার মোড়ে বেহালা, সেখানে একটা স্কুল আছে, সেই স্কুলের পাশেই আমরা প্রথম একটা থিম পুজো, আজকে যে শুনছেন থিম পুজোর গল্প, সেই পুজো শুরু হয়। এবং সেইটা এমন হয়েছিল যে আপনারা যারা বেহালা থেকে ব্লাইন্ড স্কুল থেকে ওই পর্যন্ত একটা লাইন পড়েছিল, মানে ঠাকুর দেখবে বলে এরকম হলো। আর আমরা কি করছিলাম, প্লাস্টার দিয়ে একটা বিরাট একটা প্যান্ডেল করে সেইসব করে হইচই করে গিয়েছিল যে এরকম হয় নাকি পুজোতে।
আর সে রাত্রি 2টোর সময়। বয়স্ক লোকরা এসছে বলে সকালে এসে তো দেখতে পাবো না, তাই রাতে এসছি 2টো 2:30 বাজে, তখন বাচ্চাকে তার নাতিকে নিয়ে হয়তো ঠাকুর দেখতে এসেছি। তো এই জায়গা থেকে চাঁদেরহাট গড়ে উঠেছে, পয়সাটা এসছে পুজো থেকে। দুর্গাই আমাদের কিন্তু মূল বিষয়। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই কিন্তু এই পুজো সম্পর্কে আমাদের অনীহা আছে, তার ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু শিল্প হিসেবে আমাদের কোনো অনীহা নেই। আমরা যদি এটাকে শিল্প বলি, যে দুর্গাকে এইভাবে উপস্থাপিত করাটাই শিল্প চর্চা, তার উপায় নয়, সেটা হতে পারে। এবং মিরাকেল ভাবে সুব্রত এখানে বসে আছে, সুব্রতও করেছে, হ্যাঁ, বিমন্ত ও জাজ করে, ও সুব্রত করে। তো এইসব করে আমরা দেখলাম যে টাকাটা আসছে, এইটা টাকাটা আজকে মানে অঞ্জনা যে এটা করেছে, তার পেছনে কিন্তু অর্থনীতির ভাবনাটা আছে। তো এইটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। টাকা না থাকলেও কিছু হয় না, কিছু কিন্তু খুব মানে আছড়ে পড়ার মতো ঘটনা করে পরের দিকে মনে হয় ফালতু সময়টা নষ্ট করলাম। এই যে যোগানটা ছিল টাকার, আজও আছে। আপনারা শুনলে ওরা তো বিচার করে, আমরা অ্যাভারেজ প্রতি বছর 4টে কটা এশিয়ান পেন্টস থাকে, আমাদের 3টে 4টে এশিয়ান পেন্টস বানা। একটা কথা, এই তরুণ আমাদের বন্ধু বা ওর পরিচিত, আমরা কিন্তু কোনোদিন ফেভার করি না। ওর কর্ম দক্ষতাতেই কিন্তু ও পুরস্কারটা পায়। এটা অনেকে ভুল ভাবতে পারে যে এরা আমাদের বন্ধু, আর তা নয়। ওদের আজকের কলকাতার পুজোকে যে হাইটে তুলে নিয়ে গেছে এরা, আজকে সারা ইউনেস্কো বলুন, যতই বল লাফালাফি করুক, এই জায়গাটা কিন্তু এই উত্তর কলকাতার থেকে, সনাতন দিনদা থেকে, এখানে ভবতোষ তরুণ, এবং শুরুটা করেছে তরুণ। এই জায়গা থেকে বেহালা থেকে কিন্তু শুরুটা হয়েছিল থিমে। এই জায়গা থেকে এরা কিন্তু শিল্পটাকে শিল্পতে নিয়ে পৌঁছেছে। আজকে অনেকে অনেক কথা বলে, আমি তো প্রথম থেকে যুক্ত আছি, আমি দীর্ঘ প্রথম থেকে বিচারকের দায়িত্ব পালন করছি। তা সেহেতু বলছি যে এরা যে কাজটা করেছে, আর এদের বলতে হয় না। এবং ওইখানে যাদের ট্রেনিং দিয়েছে, তরুণ এই ছেলেকে এবছরে একটা ইট কেটে একটা কাজ করেছে। আমি দেখে মানে ওর ইট কেটে অসাধারণ কাজ। আমি একটা শ্রেষ্ঠ পুরস্কার না ওখানে গেছিলাম বিচারকের দায়িত্ব, সে তো ওখানে তো তখন বললো আমি তরুণদার থেকে শিখেছি। হ্যাঁ, সেখানে তা বলছে এই যে ছেলেরা, আর প্রত্যেক কিন্তু একেবারে খুব লোয়ার গ্রেডে। এই ছেলেটি কি করতো, কি তোদের ওখানে কি কাজ করতো, এবং ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, এইসবকে তরুণ ট্রেনিং দিয়েছে। তরুণ এইটাই ছিল মটো একেবারে। আর তরুণ যে বলছে বাংলাদেশ, তরুণ কিন্তু বাংলাদেশ থেকে আসে, এসছে খুব বঙ্গ। আরেকটা জিনিস, এটা আজকে যে তরুণের যে সৃষ্টি, মানে থিম মেকিং, তার প্রথম লোক হচ্ছে অশোক গুপ্ত, আমাদের তার সেই প্রসঙ্গে বলছি। এখন যেমন যারা এমনি কুমারটুলির ঠাকুর নিয়ে বা আমাদের সনাতনী যে পুজোগুলো, সেইগুলোর থেকে দর্শক কিন্তু সব সরে গেছে। আমি দেখেছি আমাদের পাড়ায় যেসব জায়গায় এমনি সাধারণ পুজো হচ্ছে, কোনো লোক নেই, তারা শুধু বসে আছে, সব চলে গেছে থিম মেকিং এর দিকে, পাড়াটা ফাঁকা। হ্যাঁ, তারা না বলছে স্যার এইবারে না আমরা একটু থিম করবো, আপনি একটা সাজেশন দিন। এই চলছে না, আমি অনেককে বলেছি। তো এইরকম ভাবে তারা কিন্তু আস্তে আস্তে পাল্টাতে চাইছে, কারণ মানুষ কিন্তু শিল্পটাই চাইছে। সেই আমরা জানি, আমরা দুর্গাপুজো যেমন বাগবাজারের সার্বজনীন যে পুজোটা, সেটা একটা অন্য মাত্রা আছে। কিন্তু তাছাড়া আমরা যে নতুন প্রজন্মের যে সমস্ত শিল্পকলাগুলো দেখছি, মানে দুর্গা পুজোর মাধ্যমে, সেগুলো কিন্তু আনবিলিভেবল। এবং অনেক টেকনোলজি, অনেক শব্দ, বর্ণ, গন্ধ সব পাল্টে গেছে, যেটা কিন্তু মানে সেই দুর্গাপুজোর যে ধারাগুলো, এমনি ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা যে পুজোগুলো করি সেগুলো ঠিক আছে, কিন্তু তার বাইরে যে আমরা শিল্পকলার মধ্যে যে সারা পৃথিবীর কাছে এখন শ্রেষ্ঠ হচ্ছে দুর্গাপুজো আমাদের।
তো সেইটাই কিন্তু তরুণদের সৃষ্টি, মানে আমিও থিম মেকিং করেছি, কিন্তু তরুণ হচ্ছে যে যেটা তৈরি করেছে সেটার তার কোনো কথা হবে না। মানে সেটা তো হচ্ছে না, মানে আমার সব থেকে থিম বলি মেকিং, রঞ্জনা, থিম পুজো, হ্যাঁ। আমি এই ওই আলিপুরে একটা বড় পুজোয় আমাদের স্টেজে তুলে দিয়েছে, তুলে বলার জন্য ওই বিচারকের দায়িত্বে গেছিলাম। বিচারক থাকলে সবাই মন্ত্রী নেতা সবাই একটু তেল মারে তো। তা বলার সময় আমি বলেছিলাম আমরা খুব হিংসা হয় সিনেমা আর্টিস্ট, চাকরের সিরিয়ালের পার্ট তার পেছনে দেখি লোক ঘুরছে। সেই দিনকে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমরা জিতে গেছি, লক্ষ লক্ষ লোক দড়িতে বাচ্চা বুড়ো সবাই দাঁড়িয়ে আছে শিল্প দেখার জন্য, শিল্পীর কাজ দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের কাছে সব থেকে বড়, যে এই মানুষগুলো সবাই শিল্প এইখানে আমরা জিতে গেছি। না, আমরা অনেক গালাগালও খেয়েছি। না না, সেটা অন্য জিনিস। আমাদের বিরুদ্ধে- না না, সেটা আমাদের গোটা মানুষ রেগে যেতেই পারে। সেটা এখন আমরা ভিআইপি ট্রিটমেন্টে নিয়েছি, সবাইকে বন্ধ করে, সেটা ওরা গালাগাল দিচ্ছে। সেটা আমি বলছি আমরা জিতে গেছি। সারা রাত আমি তখন রাত্রি 3টের সময় দেখছি লাখখানেক লোক লাইনে দাঁড়িয়েছে, ছোট্ট বাচ্চা বুড়ো, তাদের বিরক্ত নেই, তারা ওই মণ্ডপে পৌঁছতে হবে। এইখানেই আমার তখন মনে হচ্ছে এই শিল্পে আমরা এতটা আমাদের জীবনে এইখানে এই একটা মাস কিন্তু শিল্পে এইখানে এক মাস করে আরো বেশি। প্রথমে আমার গুরুদেবকে কপি করতাম, তা উনি আমাকে 2 ঘন্টা ধরে অনুকরণ আর অনুসরণের তফাৎটা বোঝালেন, যে কোনটা অনুকরণ কোনটা অনুসরণ। তো বিমলদার আমি একটা কাজ তখন ঝিলমিল, তখন আমি অনেক বিমলদার সেই কাজের সঙ্গে আমি ছিলাম। সেইখান থেকে ওই কাজটা এত মানে বীর পুরুষ আমার মনে আছে, আমার গায়ে গিয়ে দিচ্ছে। সেই কাজটা দেখে কিন্তু আমার স্কাল্পচারের প্রতি আরো বেশি আমার ইন্টারেস্ট হয়। একটা ঝিলমিলে আমি একটা মূর্তি করেছি, এখনো আছে, গেলেন বীর পুরুষ, 32 টন ওজন। তখনও আমায় মাল সাপ্লাই দিত, তাই তো সাপ্লাই মানে তখন আমি কনস্ট্রাকশনের ইয়ে করতাম। আমাকে সোভিয়েত এবং মিত্তি সাহেব আমাকে বললো যে তুই ছবি টবি আঁকিস, সে করিস। অরুণ মিত্তির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন আমার পাড়ারই। আমি তুই বিমলের সঙ্গে শর্ট লেগে গেছিলাম যে হাই ডিপি চ্যাটার্জি তখন টোটাল এটাকে দেখে। তা আমি বললাম আমি এত সুন্দর জায়গা, মূর্তি বলে না না সরকারের কোনো পয়সা নেই, কোনো মূর্তি দিতে হবে না এখানে। তা আমি বললাম মূর্তি তো আমায় করতেই হবে, আমি যদি আপনি যদি মেটেরিয়ালস বলে বিনা পয়সায় করবেন, হ্যাঁ করবো, আমায় করতে হবে। আমি তখন আমাকে বলে তাহলে ভদ্রলোক শিল্পটা বুঝতেন, তো বিধানদার হাতের লোক, তো উনি আমাকে তখন ওই ঝিলমিল ছিল, তখন নিকো পার্ক হয়, ঝিলমিল, ওই ঝিলমিলে নিয়ে গিয়ে বলে এখানে বাচ্চাদের পার্ক, এখানে কাজ করবে। আমার হঠাৎ ঝিলটা দেখার পর মনে হচ্ছিল ঘোড়ার পিঠে বীর পুরুষ চলে যাচ্ছে। আমি একটা মার্কেট করেছিলাম 14 ইঞ্চ, যেটা 14 ফুট হাইট, 14 ফুট হাইটের একটা মূর্তি। সেটা উনি বললেন আপনি তো পারবেন না, তখন কন্ট্রাক্টটা দিয়েছিল, তার মধ্যেও একজন ছিল, মেটেরিয়ালস এরা সব দেবে। আমি 5 মাস করুণাময়ী থেকে হেঁটে ঝিলমিল আসতাম, সকাল 10টায় ঢুকতাম, 6টা পর্যন্ত কাজ করতাম। আর আমার সঙ্গে একটা হেল্পার ছিল, ওইটা 32 টন মানে 3 টন মানে সিমেন্ট ফিমেন্ট কত, ওখানে পুরো কংক্রিট করে অত বড় মূর্তিটা আমি একা করেছি। মানে যারা দেখেন এগুলো, ওটার ফর্মটা অসাধারণ ফর্ম, যে ফর্মে বিমলদা করেছিল অসাধারণ ফর্ম, এখনো রয়েছে। এখন নিকো পার্ক না, বিমলের এখনকার কাজ ড্রয়িংটাও খুব অনেক, সেহেতু ওই যে বললাম কাজ, আমরা সেই সময় অনেক কাজ, আমি কাকুরগাছি রাস্তার মাঝখানে আছে এয়ারপোর্টে, তখন পয়সা দেয়নি। আমি বলে আমাকে আপনি না দিলে আমি সিলেক্ট করি, আমাকে কাজ করতেই হবে। সেই জন্য সময় নষ্ট করিনি এই সময় কাজ। আজকে তো এই কাজটা গুরুত্ব পেয়েছে অনেক বেশি ওখানে। সেই সময় ও আমার তখন ও জানি না ও মূর্তি করে, তখন আমাকে রেগুলার সহযোগিতা। আমাকে ওই মিত্তি সাহেব এক্সিকিউটিভ বলে তুই ছবি টবি ইয়ে করিস, তুই বিমলের সঙ্গে থাক। হ্যাঁ, তো সেই হিসেবে বিমলের সঙ্গে থাকা। এবং যেটা বলার হচ্ছে, যেটা আলতামিরা আর্ট গ্যালারিকে নিয়ে আমি বলবো যে কলকাতার যত গ্যালারি আছে আলতামিরা আর্ট গ্যালারি যে মানসিকতা, যে উদ্দেশ্য নিয়ে গ্যালারিটাকে করেছে, এটাকে আর্থিক দিক থেকে অন্যভাবেই রঞ্জনাদি ব্যবহার করতেই পারতেন। এটার পজিশন যেরকম জায়গা, প্রত্যেক মাসে বহু টাকা ইনকামের একটা জায়গা, কিন্তু এই গ্যালারিটা ইয়াং আর্টিস্টদের জন্য একটা মানে কি বলবো মুক্ত অঞ্চল, একটা মুক্ত
বোন একটা সুন্দর কবিতা বলছে, সত্যি কবিতার ক্ষেত্র হয়ে গেছে, সত্যি ছবিগুলোর ডিসপ্লে এত সুন্দর হয়েছে, কবিতার মতো হয়ে গেছে। তো আলতামিরার এই জার্নিটা আমরা সকলে, তরুণদা বলল, আমরাও সকলে আমাদের নিজেদের মতো করে আমরা থাকবো সঙ্গে। আর এরপরে আমার নতুন করে কিছু বলার নেই, কেন তরুণদার কথা শুনেছি, বিমলদার কথা শুনেছি, সুব্রতদার কথা শুনেছি, এদের কাছ থেকেই আমাদের শিখে এখনো শিখছি। আমি একটা বলবো যে আমাদের একটা এক্সিবিশন হয়েছিল তোমার কেমোল্ডে, মনে আছে মনে হয় তোমার, উজ্জ্বল টুজ্জ্বল ছিল, সেখানে সুব্রতদার ব্রাশিং, সুব্রতদার উইদিন 15 মিনিটের মধ্যে যে ছবিটা দাঁড় করালো, মানে মানে অসাধারণ। আমি ভাবতেই পারি না যে এটা হতে পারে, কোনো ড্রয়িং করা নেই, কিছু নেই, ব্রাশ তুলে করে কতখানি মানে কন্ট্রোল থাকলে, কতখানি অধ্যবসায় থাকলে, বিষয়ের ওপরে কতখানি দখল থাকলে এটা হতে পারে। ও তো বলে যে ও যখন আঁকতে বসে তখন ওর হাত নিজের থেকে চলে, মানে ওর তখন ভাবতে লাগে না, ওর হাত নিজের থেকে চলে। আর আমি সেটা একবার ওর বাড়িতে গেছিলাম, এই ব্যাপারে আমি দেখলাম ও ছবি আঁকছে বসে, তার তো ভাবতে লাগছে না যে কিভাবে করবে, না আরে আমার এরকম বসলে না আমার হাতটা আমার নিজের থেকে চলে। ওটা মা সরস্বতী। একদম ওর আশীর্বাদ এটা। না না, ও অনেকে বিকাশ চেষ্টা করেছে, তো ও জন্ম থেকেই তাই। ও ফার্স্ট ইয়ারে যখন পড়তো আমাদের স্কেচ করতো সবাই মুখ। এই তোর মনে আছে বিমল, ও একবার সে আমরা টিফিন টাইমে আমি বসে আছি, তো ও এরকম বললো দাঁড়া তুই বস, আমি একটা ইয়ে করে স্কেচ করবো। এটা নিয়েই জন্মে। এবার ও পেন্সিলটারে একবার তুললো না, কিন্তু ও পুরোটা যখন স্কেচ করে পেন্সিলটা যখন ও লাস্ট তুললো, আমি বসে আছি। জন্ম থেকেই এটা। এটা অনেক বড় সত্যি করতে কথা। হয় না, ওর এটা ফার্স্ট ইয়ারে আমরা ঘটাঘটি করি, ও তখন স্কেচ করছে, প্রত্যেকের মুখ মিলে যায়। সুব্রতদার ইলাস্ট্রেশন, আমি ইলাস্ট্রেশন করতাম একটা সময়, সেটা আমার মানে শুরু হচ্ছে কিশোর ভারতী থেকে। কিশোর ভারতী থেকে আমার শুরু, প্রথম ইলাস্ট্রেশন ওখান থেকে শুরু। তখন তিনি এর বাবা ছিলেন, মাস্টারমশাই ছিলেন, মনে আছে রাজীব মাস্টারমশাই। সেই সময় হুল বলে একটা হুল, সেই হুলে ইলাস্ট্রেশন মানে ওটা কমিক ছিল, মানে কল্পনা করা যায় না। আমরা সুধীর মৈত্র, আমি বলবো যে সুধীর মৈত্র, সুব্রত দা, এদের ইলাস্ট্রেশন মানে মানে এখনো পর্যন্ত ওরকম ইলাস্ট্রেশন আমি গোল্ডেন টাইম আনন্দবাজারে গেছে। সুব্রত চৌধুরী, সুব্রত গঙ্গোপাধ্যায়, দেবাশিস দেব, কৃষ্ণেন্দু চাকি, অনুপ রায়, এই গোল্ডেন, বিমল দাস। ফার্স্ট ইয়ারে কম্পোজিশন ক্লাস হচ্ছে, তো সবাইকে বলেছে তোমাদের যার যার এমন তেমন তেমন ছবি আসে। তো সুব্রত একটা দোলের ছবি এঁকেছে, মনে আছে তো? মানে এখনো যদি ওর কাছে, আমি বলেছিলাম এই ছবিটা তুই কোনোদিন বিক্রি করবি না, এই ছবিটা কোনোদিন বিক্রি করবি না, এটা রেখে দিবি বাড়িতে, কাউকে দিবি না। জুতাজিৎদা তোমাদের সঙ্গে এমন তার মানে very famous না? এবং আমি জানি তোরা সবসময় আছিস, থাকবি। Thank you. অনেক অনেক ধন্যবাদ। এবার আমি করা ওর প্রয়োজন বোধ থেকে যা যা আপনাদের সাথে যোগাযোগ রাখছে, আর আমরাও আসছি, সব মিলে এইটা যেন চলে, ও আগামী দিনে আরো বড় করে। রন্ধনার যে আমাদের যে আলতামিরা আর্ট গ্যালারিটা, এটা কিন্তু এখন সব থেকে বিখ্যাত। আমরা এবং নামটাও খুব ভালো। হ্যাঁ, আলতামিরা হচ্ছে স্পেনের একটা গুহার মধ্যে প্রথম ড্রয়িং ছিল। সেই শিল্পীদেরই ট্রিবিউট জানিয়ে আমি এই নামটা রেখেছি। এই আলতামিরা বড় হোক, আগামী দিনে আরো আরো শিল্পীরা যোগাযোগ করুক, আর আমাদের ডাকলে যেভাবেই হোক, বিশেষ করে বন্ধু হিসেবে যেভাবেই সহযোগিতা করা যায় আমরা সবাই চেষ্টা করছি। ঠিক আছে, সেটা তুই প্রথম আমার এখানে